এখনো আওয়ামী সন্ত্রাসীরা বা আওয়ামী লীগের লোকেরা এই কিছু কিছু বিভ্রান্ত লোকের সহযোগিতায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, দখল চালিয়ে যাচ্ছে। আমি সেই থানায় এই যে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এত লুটপাট করছে, এত অত্যাচার করছে, কেউ একটা কেস করতে পারে, সে কেস নেয় না, কেস নেয় না। কারণ কি? এই সরকার হচ্ছে যে আওয়ামী সরকার এখনো অন্য ছদ্মবেশে বসে আছে, কারণ সচিবরা আওয়ামী সচিব। আপনার এখন ডিসিদের দেশের আওয়ামী ডিসি, তাহলে আপনি কি আশা করতে পারেন এই ওসিদের কাছ থেকে, ইউনোদের কাছ থেকে? এটার এখন যারা আছেন, এই যে আপনার উপদেষ্টা, তারা তো আমাদের এইসব কথা শুনেন না। তারা কি শুনেন, কি চিন্তা করেন, আমি এটা জানি না। চ্যালেঞ্জগুলি এই সরকার ফেস করতেছে, সেগুলি কিন্তু বিভিন্ন দিক তারা তুলে ধরেছেন। এখন চ্যালেঞ্জগুলি হচ্ছে গভীরে প্রথিত, অনেক রকমের বিভাজন আছে, অনেক রকমের স্বার্থ বুদ্ধি আছে। তারপরে আপনার একটা আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথাটাই বলি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা সম্পূর্ণভাবে দলীয়করণ হয়েছে, সম্পূর্ণভাবে রুইন্ড হয়ে গেছে। আপনি যদি দেখেন যে, আমি যদি একভাবে দেখি যে আমরা সবসময় বলে আসছি যে শেখ হাসিনা এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সম্পূর্ণভাবে দলীয়করণ করে ফেলেছেন। সেটা যদি সত্য হয়, তাহলে তো তার আদর্শের, তার অনুসারীরাই তো ক্ষমতায় আছে। যে ৮০ জন ৮৫ জন সচিব যারা রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রটা যারা চালায়, সরকার যারা পরিচালনা করেন, তাদের কয়জন ওএসডি হয়েছেন কিংবা সরে যেতে হয়েছে? ১০ জন ১২ জন, কিন্তু বাকিরা তো তারাই রয়ে গেছেন। এবং আপনি দেখুন যে একটা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, ডিসি ফিট লিস্ট, ডিসিদের অ্যাপয়েন্টমেন্ট নেয়া, এটা খুবই একটা দুঃখজনক যে এখানে হট্টগোল হলো, যেটা কখনোই হয়নি। এবং হট্টগোল যে হয়েছে, সেটার কিন্তু সেটারও কিন্তু একটা এক ধরনের যে ফ্রাস্ট্রেশন থেকে, যদিও তাদের এইভাবে এক্সপ্রেস করা উচিত হয় না, কিন্তু দে আর হাইলি ফ্রাস্ট্রেটেড। এখানে যেটা জানা গেল, বিভিন্ন পত্র পত্রিকা থেকে একটা জিনিস বোঝা গেল, যাদেরকে এই যে ৫১ জন ডিসি কে পদায়ন করা হয়েছে, বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। অ্যাকচুয়ালি যে আগের যে ডিসি ফিট লিস্ট করেছিল এই শেখ হাসিনার সময়, কিছুদিন আগে, তার ভিতর থেকে বেশিরভাগ লোক নেওয়া হয়েছে। তাহলে ঘটনাটা দাঁড়ালো কি? যে শেখ হাসিনার অ্যাপয়েন্টেড সকল সচিবরা আছেন সচিবালয়, আর তাদের দ্বারা সিলেক্টেড ডিসিরা যাচ্ছেন ডিস্ট্রিক্টে। তাহলে এই সরকারের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? কিছুই আশা আমি করি না। কারণ কি? এই সরকারের যে কাজগুলি করা উচিত ছিল প্রথমেই এইসব স্বৈরাচারের যে দোসর, এইসব সচিবগণ, তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত ছিল। প্রত্যেকেরই কিন্তু এই তাদেরকে অবসরে দিলে আইনগতভাবে কোনো কিছু ব্যত্যয় হতো না। এবং যেসব অফিসাররা এতদিন পর্যন্ত নির্যাতিত হয়েছেন, প্রমোশন হয়নি তাদের অনেস্টির জন্য, তাদের নৈতিকতার জন্য, যারা তাদের এইসব আহ, আদেশ নির্দেশ, অবৈধ আদেশ নির্দেশ মানেননি, তারাই তো বঞ্চিত বলে গণ্য হন, তারাই, তাদের প্রমোশন হয়নি। তো এখন ১৩৫ জনকে প্রমোশন দিয়ে শেষ পর্যন্ত তারা এডিশনাল সেক্রেটারি করতে পেরেছেন। এদের ভিতর থেকে বেছে আপনার কি ২০-২৫ জন বা ৩০ জন ৪০ জনকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেত না? এরা এখন এমন একটা প্রজ্ঞাপন করছেন যে এরা ১ বছর পর্যন্ত যদি কাজ না করেন এডিশনাল সেক্রেটারি হিসেবে, তারা সচিব হতে পারবেন না, অর্থাৎ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারবেন না। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আগামী ১ বছর পর্যন্ত শেখ হাসিনার নিয়োজিত সব সচিবরা ক্ষমতায় থাকছেন। এখানে ধরুন একজন এডিশনাল সেক্রেটারি হয়েছেন যে, সে ৩০-৩২ বছর চাকরি করেছেন, ২৫ বছর চাকরি করেছেন এই সরকারে। সে কি একটা মন্ত্রণালয় চালাতে পারে না? ২৫ বছর ২৬ বছরের একটা তরুণ যদি ২টা মন্ত্রণালয় চালাতে পারে, তাহলে এই ৩০-৩৫ বছর চাকরি করা একজন লোক পারে না। এটা হচ্ছে কি খোঁড়া যুক্তি। এখানে একটা চক্র আছে, সেই চক্র সে ক্ষমতাকে কক্ষিগত করে রাখছে। এর থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার জন্য এটাকে বলা হয় বিপ্লবী সরকার, বা মানে বিপ্লব করে আসছেন। অথচ ভোট নিয়েছেন এই কনস্টিটিউশনের আন্ডারে, ঠিক আছে, সেটা নিয়েছেন। কিন্তু বিপ্লবী সরকার যদি আপনি ক্লেম করেন, তাহলে যারা এইখানে কলকাঠি নাড়ছেন, স্বৈরাচারের দোসর ছিলেন, তাদেরকে সরিয়ে দিতে এত ভয় কেন? বুক তাদের দুরু দুরু করে কেন? এই কারণে করে, আপনি এখানে যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, তারা এদের সামনে কথা বলার
যোগ্যতা বা ক্ষমতা বা সাহস রাখে না বলেই তারা এটা করতে পারেন নাই। এই যে দেখেন গ্রামের দিকে আপনি যদি যান, গ্রামের দিকে, মফস্বলের দিকে, সেখানে একটা একটা নিরাপত্তাহীনতা। পুলিশ কিন্তু গ্রামের দিকে যাচ্ছে না, যায় না তারা। তাদেরকে তারা নিরাপদ বোধ করেন না। জনগণ নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করতেছেন। এইভাবে তো চলতে পারে না। চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি হওয়ার মূল কারণ হচ্ছে কি যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এরা কেউ এখানে নাই। তারা যায় না হাটে বাজারে, তারা এখন আর তাদের দেখা যায় না। কালে ভোট দিয়ে হয়তো যাচ্ছে। এইভাবে তো চলতে পারে না। এটা তো একটা সুরাহা হওয়া উচিত। কেন তারা, আমরা অনেকবার বললাম যে পুলিশ বাহিনী যেভাবে খুন খারাপি করছেন, যেভাবে খুন খারাপি করছেন, তাদের প্রচুর ভিডিও আছে। কয়েকশো, কয়েক হাজার পুলিশ, আমার মনে হয় লাখখানিক পুলিশ আছে। তাদেরকে প্রসিকিউট করতে হবে। কারণ তারা ব্যাপকভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের তো আর পুলিশ আপনি রাখতে পারবেন না। তাদেরকে এই হত্যা মামলায় আনতে হবে। তাহলে তাদের চাকরি চলে যাবে, কেউ হয়তো পেনশনও পাবে না। কিন্তু বাকি যারা আছে তাদের রাখুন। কিন্তু কেন আপনি এখন পর্যন্ত এই ঘাটতি পূরণ করার জন্য পুলিশ রিক্রুট করতেছেন না? আপনি তো রিক্রুট করা দরকার। আপনি বিজিবি দিতে পারেন তো, প্রত্যেকটা থানায় কিছু কিছু বিজিবি দিলে তো এই যে পুলিশ আছে তারা কিন্তু কিছুটা নিরাপদ বোধ করবেন। কিন্তু আপনি করছেন না, আপনি এগুলো করবেন না। আপনি যখন দরকার কি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ট্রাইব্যুনাল করা, ট্রাইব্যুনাল করে আপনার যেসব চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, এর জন্য গভীর গবেষণার দরকার নাই। আপনি একটা জায়গায় গেলেই আপনি জানেন ওই উপজেলায় কারা কারা সন্ত্রাসী, এখনো সন্ত্রাসী কাজ করছে। এখনো আওয়ামী সন্ত্রাসীরা, বা আওয়ামী লীগের লোকেরা এই কিছু কিছু বিভ্রান্ত লোকের সহযোগিতায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, দখল চালিয়ে যাচ্ছে। আমি প্র্যাকটিক্যাল, আমি এগুলি আর ডাইরেক্ট উদাহরণ দিতে চাচ্ছি না এখানে, কিন্তু এখনো এগুলি তো আছে, এখনো আছে, এখনো আছে। আওয়ামী লীগের লোকেরা আপনার এই কিছু কিছু বিএনপির লোকের সহযোগিতায় চাঁদাবাজি চালাই যাচ্ছে, হুম, জমি খাত দখল করে রাখছে যেগুলি। আপনি দেখেন কয়টা থানায় এই যারা এই আওয়ামী লীগের যারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কেস করতে পারছে। শিবচর থানায়, আমার যে থানা মাদারীপুরের, সেইখানে যে ওসি ছিল সুব্রত রয়, সে ভদ্রলোককে বললাম আমি দেশে যাব, আমাকে একটু নিরাপত্তার ব্যবস্থা বলেন। সে বলে এসপি কে বলতে হবে, এসপি কে বলতে হবে। কেন? সে ওই থানার ওসি, কিন্তু সে দিবে না। এবং সেই থানায় এই যে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এত লুটপাট করছে, এত অত্যাচার করছে, কেউ একটা কেস করতে পারে না। সে কেস নেয় না, সে কেস নেয় না। কারণ কি? এই সরকার হচ্ছে, সে আওয়ামী সরকার এখনো অন্য ছদ্মবেশে বসে আছে। কারণ সচিবরা আওয়ামী সচিব, আপনার এখন ডিসিদের দেশের আওয়ামী ডিসি। তাহলে আপনি কি আশা করতে পারেন এই ওসিদের কাছ থেকে, ইউনোদের কাছ থেকে? এটার এখন যারা আছেন, এই যে আপনার উপদেষ্টা, তারা তো আমাদের এইসব কথা শুনেন না। তারা কি শুনেন, কি চিন্তা করেন, আমি এটা জানি না। আপনি দেখেন একটা, যে এই যে সচিবালয়ের যে বিক্ষুব্ধ অফিসাররা, ডেপুটি সেক্রেটারিরা, যখন তারা মিটিং করলেন ক্যাবিনেট সেক্রেটারি এবং জনপ্রশাসন সিনিয়র সেক্রেটারির সাথে, তারা আশ্বাস দিলেন যে চিফ অ্যাডভাইজারের সাথে আলাপ করে তারা একটাই দিবেন, এদেরকে বাদ দেওয়া হতে পারে। যাই হোক, চিফ অ্যাডভাইজারের কাছে পাঠানো হলো, বলা হলো, কি অবাক কাণ্ড, যার আগের যে লিস্ট আছে, লিস্ট থেকে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে পাঠাই দিতে হবে, এবং তারা চলে গেছেন, তারা সেই সব জায়গায় জয়েন করছেন। প্লাস যারা এইখানে হট্টগোল করছে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, তাদেরকে পানিশমেন্ট। হট্টগোলটা যে তারা করছে, আমি তো ভিডিও দেখছি, তাদের ভিতরে যে ফ্রাস্ট্রেশন। 12 বছর 14 বছর প্রমোশন দেয় নাই, একেবারে একই জায়গায় বসায় রাখছে, এমন সব জায়গায় স্ট্যান্ড রিলিজ করে দিয়েছে। আমি তো সরকারে ছিলাম, আমি তো দেখেছি। এখানে কোনো লোক, এখানে কোনো লোক অনেস্টলি কাজ করতে গেলে সে কাজ করতে পারে নাই। যেমন আমি ধরেন একটা বিষয় বলি, যে আমি যখন দীপুমণির বালু চুরি ধরলাম, আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া হলো। আমার যে কমিশনটা ছিল তছনছ করে দিল এই এই মুস্তফা কামাল, যে বর্তমানে ওএসডি অবস্থায় আছেন। এজন্য আমি বলি যে আহ, সরকারের উচিত হবে এখন তো আপনি গভীরভাবে আপনি তো চিন্তা করা। আপনি তো চাকুরি ছাড়তে বাধ্য হলেন শেষ পর্যন্ত পুরোপুরি। না, আমাকে ছাড়িয়ে দিয়েছে, আমাকে ছাড়িয়ে দিয়েছে। শুধু আমার মতো না, যারাই এরকম কথা বলেছে তাদেরকে হয় আপনার ওএসডি তো করে রাখছে, এটা ঠিক। নয় চাকরি ছেড়ে দিছে। আপনার মতো করে এত দুঃসাহসিকতার সাথে তৎকালীন সরকারের মানে শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে এরকম কথা বলাটা যে কতটা কঠিন ছিল সেটা আপনি করেছেন। সে জায়গাতে আপনি করেছি, ছাড়তে আমার পারেন। জীবনের উপর হামলা হয়েছে, আমার জি, জীবনের উপর হামলা হয়েছে, ঠিক আছে। এখন আমি মামলা যতটুকু বুঝতে হয়েছে। পারছি আপনি বলতে চাচ্ছেন যে আসলে একই
হতাশা বলুন, একই ধরনের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, যে যেখানে যা করবার কথা, যাদেরকে রাখবার কথা, যাদেরকে দিয়ে কাজ করবার কথা সেখানে রাখছে না, করছে না। তার মানে বড় ধরনের একটা দুর্বলতা দেখতে পাচ্ছেন এই বর্তমান সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে। আমি আপনার কাছে আসছি, যারা মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ।